সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে বাজেট এবং আগামীর অর্থনীতির এই আলোচনায়। আসন্ন জাতীয় বাজেটকে ঘিরে দেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ বাস্তবতার মুখোমুখি সবাই। সাধারণ মানুষ স্বস্তি চাইছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই কথা সবাই বলছেন। অর্থনীতিবিদরা বলছেন যে বড় বাজেট নয়, দরকার বাস্তবায়নযোগ্য একটি বাজেট। একই সঙ্গে প্রশ্ন উঠছে যে রাজস্ব আদায়ের কি হবে। রাজস্ব আদায়ের ক্ষেত্রে উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণের চিন্তাভাবনা আছে, কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত সেই আলোচনা সবখানে। ব্যবসায়ীরা চাইছেন যে একটি ব্যবসা বান্ধব, বিনিয়োগ সহায়ক একটা পরিবেশ রচনা হোক, সহজ এবং স্বচ্ছ কর কাঠামো এবং এনবিআরের সংস্কারের আলোচনাও আছে সব দিকে। অন্যদিকে ব্যাংকিং খাত, খেলাপি ঋণ, ডলার সংকট, বৈদেশিক বাণিজ্য, এগুলোর মধ্যেও স্ট্রেস বা চাপ আছে। কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা বরাদ্দ বাড়ানোর দাবি সবসময় যেমন থাকে, এবারও আছে। বিদ্যুৎ এবং জ্বালানি, শিল্প খাতে স্থিতিশীল নীতির প্রত্যাশা সবসময় উদ্যোক্তাদের। সব মিলিয়ে সামনেই বাজেটের সংস্কার নাকি জনপ্রিয়তার রাজনীতি প্রাধান্য পাবে, সেটি এখন বড় বিতর্ক। পাশাপাশি অপচয়, দুর্নীতি, জবাবদিহিতা, কর্মসংস্থান, তরুণদের জন্য বাস্তব পরিকল্পনা এবং প্রত্যাশা, এই বিষয়গুলো আছে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজ আমরা আলাপ করব দুই পর্বে। প্রথম পর্বে আমার সঙ্গে রয়েছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ। স্বাগত আপনাকে। বাজেটে রিসোর্স মোবিলাইজেশন, রাজস্ব আহরণ একটা বড় কারণ। আপনি কিভাবে বাজেট বাস্তবায়ন করবেন নির্ভর করছে আপনি উপার্জন করবেন কিভাবে। তো উপার্জনের জায়গাটা আপনি দায়িত্ব পালন করেছেন। ইট রিমেইনস এ বিগেস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ। এখন আজকেও এই সংকট আমরা ফেস করছি। বলি যে ট্যাক্স বাড়াতে হবে, রাজস্ব আহরণ বাড়াতে হবে, নাহলে খরচ করবো কোথা থেকে? খরচের মুখ বাড়ছে। তো সাধারণভাবে যদি আপনি অর্থায়নের চ্যালেঞ্জ বাজেটকে কেন্দ্র করে এই বিষয় করেন, কারণ এবারও একটা বড় বাজেটের পরিকল্পনা করা হচ্ছে। আপনার শেষ সেন্টেন্স থেকেই বলি যে এবারও বড় একটা বাজেটের করা হয়েছে। বাজেট কিন্তু বড় হতে হবে, কারণ গ্রোথের সাথে গতবারের খরচ সামনের পরিকল্পনার সাথে যদি আমি মিলাতে চাই, তাহলে আমার জিডিপির মিনিমাম সর্বোচ্চ 25% পর্যন্ত বাজেট করবার স্কোপ আছে, দরকার আছে, প্রয়োজন আছে। কিন্তু আমরা সেটা পারি না, আমরা 16-17-র মধ্যে থাকছি। সুতরাং এই বাজেট থেকে স্টিল লো, হ্যাঁ লো, বাট এই স্টেজ থেকে পিছানো মোটেই সম্ভব না, বাড়তে হবে। কারণ না বাড়লে আপনার অন্যান্য উপসর্গ বা সূচকের সাথে তার মিল খাবে না। এর ক্রাউডিং ইফেক্ট আছে, অন্য ধরনের ইফেক্ট আছে। যেমন আমি বাজেটে যদি ভালো ব্যয় করতে পারি, তাহলে ওইটাই ইকোনমিতে হবে বিনিয়োগ, এবং ওই বিনিয়োগ হলে ইকোনমি যদি সচল হয়, সচল হলেই আমি তখন রেভিনিউ পাবো। আমার ইকোনমি যদি স্থবির হয়ে থাকে, আপনি যদি দেখেন যে না ইকোনমি স্থবির ইকোনমি, আপনি তাকে সচল করতে যেয়ে যা লাগবে সেইটা যদি না দেন, তো তাহলে আপনার কিছুই হবে না, মানে এই অপশন। সুতরাং এবারের বাজেটের একটা মূল দর্শন হচ্ছে টু মেক দ্য ইকোনমি স্টার্ট বা ভায়াবল করা, মানে করা। তার জন্য যা যা লাগে, হ্যাঁ, মুদ্রাস্ফীতি কমানো সব কিছু মিলিয়ে মূল্যস্ফীতি সব কিছু কমানোর ব্যাপারটা এসে যাবে। এখন এর সাথে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে বাজেট তো একটু বড় করতেই হচ্ছে, কারণ নইলে তো এটা খাপ খাবে না। তা সেটা করতে গেলে রেভিনিউ কোথার থেকে আসবে, এ কথাটা খুব স্বাভাবিক প্রশ্ন। রেভিনিউ আসাটার ব্যাপারটাও এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার, দুই রকম ব্যাপার। একটা হচ্ছে আমি রেভিনিউ আর্ন করব, এটা ঠিক আছে, কিন্তু রেভিনিউ আর্ন করতে গেলে ওই ইকোনমিকে তো সচল থাকতে হবে, বা তাকে সক্রিয় করতে হবে, হ্যাঁ, তাকে সক্রিয় করতে হবে, করলে তারপরে। এখন ওকে সক্রিয় করতে যেয়ে স্বাভাবিকভাবেই আমার হয়তো নতুন কর আরোপ করার স্কোপটা কমে যাবে বা আসবে না। আর বরং আমার আসবে এটা যা এক্সিস্টিং যারা দিচ্ছে তারা না। আমি বলছি এই ইকোনমিতে যে বিরাট একটা বৈষম্য আছে, ট্যাক্স জিডিপি রেশিও কম, মানে কি যে আপনার ইকোনমিতে অর্থ আছে কিন্তু আপনি নিচ্ছেন কম, মানে পাচ্ছেন কম, 7% পাচ্ছেন, মানে করছেন, আপনি নিচ্ছেন। অর্থাৎ এখানেই আপনার সুশাসন বাড়াতে হবে, এই বৈষম্যটা কমাতে হবে। কিছু লোকের অতিরিক্ত আয় আছে, তারে আমি ট্যাক্স করলাম না করাতে আমার জিডিপি বড় হচ্ছে ঠিকই আছে পার্সেন্টেজে, কিন্তু আমার ইকোনমিতে আমি যেহেতু ট্যাক্স কম নিচ্ছি, আমার ট্যাক্স জিডিপি রেশিও কমেছে, এবং এটা বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য। সুতরাং এই বাজেটের দ্বিতীয় লক্ষ্য থাকবে এই বৈষম্য কমানো। আপনি বলছেন যে কিছু লোকের অতিরিক্ত অর্থ আছে, তাদেরকে এই কর জালের মধ্যে আনতে হবে। কিন্তু অনেকে বলছেন যে অতিরিক্ত অর্থ যাদের আছে
বা যারা সক্ষম এনারা তো অনেক সময় নিজেদেরকে ওভারবার্ডেন ফিল করেন যে আমরা দেই বলে আমাদের উপরে করের বোঝা আরও বেশি করে চাপছে, কিন্তু আসলে এই 20 কোটি মানুষের দেশে যে পরিমাণ মানুষ করযোগ্য আয় আছে তাদেরকে কর জালের মধ্যে আনা হচ্ছে না। সুতরাং অনেকে বলছেন যে করের বিস্তৃতিটা মানে বেসটা আরও বাড়ানো যায় কিনা। ট্যাক্স দিচ্ছে না বা আমি নিচ্ছি না বা নেওয়া হচ্ছে না, এইরকম একটা 3টে কারণ আছে আর কি। আমার ওই জায়গায় হাত দিতে হবে, অর্থাৎ যে রেগুলার দিচ্ছে সে তো দিচ্ছে, তাকে আমি আর ট্যাক্স করব না, তার কস্ট অফ বিজনেস বাড়াবো না, কারণ তাইলে তো ব্যবসা করতে পারবে না বা এটা হবে না। আপনি কিছুক্ষণে বলতেছিলেন ডিরেগুলেশনের ব্যাপারটা, এটা ওই জন্যই, কারণ ওকে রুগ্নকে ওকে আমার বাঁচাতে হবে এক। আবার অন দ্য আদার হ্যান্ড যার প্রচুর আছে সে দিচ্ছে না, কম দিচ্ছে, ওখানে আমার খুব কড়া ধরনের আমার সুশাসনে যেতে হবে, ফাঁকি রোধ করতে হবে, জোর করতে হবে, কারণ ও নিলেই তখন আমার এখানে ব্যালেন্সিংটা হবে ওর কাছ থেকে নিতে পারলে, এবং ইনইকুয়ালিটিটা কমে যাবে দেশের। ইনইকুয়ালিটি ইকোনমিতে থাকলে সেই ইকোনমিতে আপনি যেভাবে জোড়াতালি দিতে চান ওটা হবে না। তা সুতরাং ওই দুষ্টের দমন শিষ্টের পালন, এটা আপনাকে এই নীতিতে থাকতে হবে এখানে সিরিয়াসলি। এটা গেল একটা, ওই কর জাল বাড়িয়ে বা ক্ষেত্র বাড়িয়ে বা সুশাসন বাড়িয়ে ফাঁকি রোধ করে, যেটা একটা পথ গেল। আর একটা পথ হচ্ছে এই ইকোনমির যে আপনি ফাইন্যান্সিংয়ের যেটা ব্যাপারটা বলছেন যে আপনার বাজেট বড়, আপনার এদিকে আয় কম, তাহলে তো আপনার ওই যে ঘাটতি হয়ে যাবে, ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে। ডিফারেন্স বেড়ে গেলে তখন আপনার হয়তো ব্যাংকের থেকে লোন নিতে হবে বা বিদেশ থেকে নিতে হবে, যেটা আবার অটোমেটিক্যালি বাজেটের উপর আর উল্টো স্ট্রেস তৈরি করবে। সেই ক্ষেত্রে আপনার কাজ হবে ওই ব্যয়ের ওখানেও আপনাকে সুশীল হতে হবে, সুষম হতে হবে। ওখান থেকে আপনি যদি ব্যয় 5 টাকা কমাতে পারেন, মানে হচ্ছে আপনি 10 টাকা রেভিনিউ আর্নিংকে এগিয়ে দিলেন, তার মানে আপনার ওই ডিফারেন্সটা কমে গেল, আপনার টেন্সটা কমে যাবে। সেই জন্যই ওই ব্যয়, এই যে বাজেট এবার 9 লক্ষ বা বেশি যেটা বলা হচ্ছে, এটার লক্ষণ দর্শন হচ্ছেই এটা হবে একটি সুশাসিত বাজেট বাস্তবায়ন, সুশাসিত বাজেট বাস্তবায়ন। কারণ আমি লাগে না আমার, তারপরেও আমি এটা বেশি টাকা দেখিয়ে ব্যয়ের বাজেট করেছি এবং সেই টাকা অপব্যয় করেছি, আত্মসাৎ করেছি, করে এইটা থামাতে হবে। এটা থামিয়ে যে টাকা আমি দেব, যে বাজেট আমি রাখবো, আমি তার ভ্যালু চাবো, আমি তার রিটার্ন চাবো। যেমন আমি শিক্ষায় যদি বাজেট দেই, ভালো দেই, যা দেই, সেই টাকার থেকে আমি রিটার্ন চাবো এই জন্যই, কারণ ওই শিক্ষক যদি না পড়ান তাহলে ওই অভিভাবকের ওই বাচ্চাকে আবার আলাদা করে টিউশনি করাতে হচ্ছে, তারপরে বেশি দামের গাইড বই কিনতে হচ্ছে, ওইটা হচ্ছে ওনার খরচ বেড়ে যাচ্ছে, আউট অফ পকেট খরচ বেড়ে যাচ্ছে, ফলে ওনার পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। এবং আমি এদিকে ট্যাক্সের টাকাও ব্যয় করে শিক্ষকও রাখবো, আবার ওদিকে ওনার পকেট খরচ বাড়িয়ে দেবো, দিয়ে উনি পারচেজিং পাওয়ার করতে পারবেন না। এইখানে সুসময় আনতে হবে, অর্থাৎ যে টাকা আমি ব্যয় করব সেই টাকাটা যেন আমি সঠিকভাবে ব্যয় করি। এই বাস্তবায়নের কথাটা ওই জন্যই আসতেছে। বাস্তবায়ন মানে বাজেটে বরাদ্দ রাখলেই আমার বাস্তবায়ন করতে হবে, যে কোনোভাবে হোক, এইটা না। আমার ক্যাপাসিটিও তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, বাস্তবায়নটা আমাকে সেইভাবে হতে হবে। যদি করতে পারি, যদি করা যায়, সেই দর্শন, সেই লক্ষ্য এবারের বাজেটের এটাই। এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বাজেট, এটা আমি মনে করি হবে। যে এবং সংস্কারের কথাটা যেটা বলা হচ্ছে, ওটা তো আর একদিনই হবে না, সময় লাগবে, বাট উই হ্যাভ টু স্টার্ট। এটা তো একটা আইডিয়াল ডিজায়ার, আপনি যে কথাগুলো বললেন, এটা আমাদের যুগ যুগ ধরে এই প্রত্যাশা, যুগ ধরে, মানে আগামী অনাগত মানে কালেও আমাদের এই প্রত্যাশাটা থাকবে। কিন্তু বাংলাদেশের যেই বর্তমান বাস্তবতায়, অ্যাজ ফর্মার চেয়ার অফ এনবিআর, আপনি এই যে দুষ্টের দমন শিষ্টের পালনের যে নীতিটা বা এই পরিশৃঙ্খলা এবং সুশাসনের যে আকাঙ্ক্ষাটা, এইটা মানে বাস্তবায়নযোগ্য কতটা? মানে এখানে কি আসলে রিমার্কেবল পরিবর্তন আপনি আশা করেন কিনা? রিমার্কেবল পরিবর্তন আশা শুধু না, প্রত্যাশা করতে হবে। আমি আবার বলছি, অতীতে হয়নি বলে আমি শুরু করব না, এটা না। এবারের বাজেটটা কিন্তু হবে একটা পথ নকশা, যে আমি এই করব। সবই যে আগামী বছর জুলাই মাসের থেকে আগামী বছরের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে, সব ঠিক হবে না, যাবে না। এটা তাহলে সত্যকে অস্বীকার করা হবে, ইউটোপিয়ান হয়ে যাবে। ইউটোপিয়ান না, আমার শুধু বলা হবে যে মোটা দাগে যেখানে বুঝবো, যেখানে যা করব, সেইটা করার ব্যাপারে আমি একটা চাপ সৃষ্টি করব, আমি একটা পরিবেশ সৃষ্টি করব। পরিবেশ সৃষ্টি করে তারপরে আমাকে এটা যেতে হবে। একদিনই হবে না, এটা ঠিক আছে, বাট সামওয়ান হ্যাজ টু স্টার্ট করতে হবে। পদ্ধতিগতভাবে হোক, যেভাবে হোক, জনগণকে যদি অন্যভাবে করের
তারে যদি আমি বলি কথার কথা, যেমন আমি বলি যে একটা পণ্য আমদানিতে আমি একটা শুল্ক বসাই দিলাম, দিলে ওইটা যে ওর জিনিসের দামের উপর পড়ে যাচ্ছে, আমার উচিত হবে বা বিবেচনা প্রসূত হবে আমি ওর শুল্কটা কমিয়ে দেবো, দিলে ওর জিনিসটা দামটা কম হবে, ও কিনতে পারবে, ওর ওইটা রোল করবে, করলেই তখন আমি ট্যাক্স। তাহলে আপনাকে যদি প্রশ্ন ট্যাক্স আমি আগের থেকে নিয়ে ওরে সক্রিয় করব না, হ্যাঁ, আমি ওকে সক্রিয় করলেই ট্যাক্স পাবো। এইখানে দৃষ্টিভঙ্গিটা প্যারাডাইম শিফট হতে হবে। প্যারাডাইম শিফট হতে হবে, তার মানে কি যে নীতির প্রেডিক্টেবিলিটি থাকতে হবে। হ্যাঁ, আপনি এখন একটা সিদ্ধান্ত নিলেন, 2 দিন পরে আবার এটাকে বদল করে দিলেন। কনসিস্টেন্সি থাকতে হবে, কন্টিনিউইটি থাকতে হবে, কনসিস্টেন্সি থাকতে হবে। যেমন আমি বলি যে কোনো একটা শুল্ক বা ভ্যাট বা কোনো একটা রেট, এটা মিনিমাম 5 বছর থাকা উচিত। তাহলে হবে কি, প্রত্যেকে জানবে, বুঝবে যে আমার এখানে এই দিতে হবে, এই করতে হবে। আর বিনিয়োগের আমাদের স্থবিরত বলি কেন, অসুবিধা বলি কেন, বিনিয়োগকারী জানেনই না যে তারপর আগামী বছর তার আবার কি করের হার হবে, ট্যারিফ কি চেঞ্জ হবে, হবে, ফলে ও কিন্তু হিসেব করতে পারে না। তা আমাদের এখানে এবারের বাজেটে আমি তৃতীয়বার একটা যেটা বলছি, ওই যে আপনি কিছুক্ষণ আগে ডিরেগুলেশন একটা কথা বলতেছিলেন, এখানে এই দৃষ্টিভঙ্গিগুলো ব্যাপারগুলোকে স্পষ্ট করা হবে বা করতে হবে, যে আমি যে করের হার দিচ্ছি, যা দিচ্ছি, এটা মিনিমাম 5 বছর এটা বলবৎ থাকবে। তাহলে ইনভেস্টর সে ওই অনুযায়ী হিসাব করবে, সবাই জানবে। বাংলাদেশের ব্যবসায়ীরা বা যারা স্টেক হোল্ডার আছেন, তারা সবসময় এই কর কাঠামো নিয়ে কিন্তু কমপ্লেন করে আসছেন, এবং তারা অধিকাংশ সময় একটা কর অবকাশ চান, কারণ এটার সঙ্গে জড়িত আছে বিনিয়োগ, এটার সঙ্গে কনফিডেন্স, এটার সঙ্গে কর্মসংস্থান, এগুলো জুড়ে আছে। আবার একই সঙ্গে সাধারণ যারা অন্য ব্যবসায়ী সমাজের বাইরে যারা আছেন, তারা বলছেন যে তারা তো পরোক্ষ করের জালে তো আমরা সবাই আবদ্ধ আছি, কিন্তু প্রত্যক্ষ কর যারা দিতে পারেন তাদেরকে এই আমাদের যে মানে কি বলবো যে বাস্কেটের ভিতরে বাস্কেটের ভিতরে এনে এটাকে যে সম্প্রসারণ করে মানুষকে যে একটু স্বস্তি দেওয়া, সেই পরিকল্পনা এবং বাস্তবায়নের খুবই অভাব আমাদের দেশে। এনবিআর যে সংস্কারের প্রথম কাজই হয়েছে নীতিকে আলাদা করা, বাস্তবায়নকে আলাদা করা। ওকে, কারণ বাস্তবায়ন এটা তো করা যায়নি। হ্যাঁ, না যায়নি কথা ঠিক না, এটা কিন্তু চলমান আছে। এটা সরকার এটা অধ্যাদেশটা স্থগিত রেখেছেন, বাতিল করেননি। কারণ ওখানে ওইটা বানানোর ভিতরে কিছু হয়তো টেকনিক্যাল সমস্যা ছিল, ছিল, সেগুলো আবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এটা কিন্তু এরকম না যে ওই অধ্যাদেশটা বাতিল করলাম বা করলে কি হবে তা না, এটা হচ্ছে একটা মৌলিক প্রশ্ন। কিন্তু অভ্যন্তরীণ যে একটা প্রতিরোধ আছে আপনার অফিসের ভিতরে, সেই বিরোধ মিটাতে হবে। এখানে তো রাষ্ট্রকে কথা বলতে হবে। ওখানে ও তো সরকার, ওই প্রতিষ্ঠান রাষ্ট্র হিসেবে কথা বলে, যত অপ্রিয় এবং অজনপ্রিয় হোক না কেন। হ্যাঁ, রাষ্ট্রকে এটা ইম্পোজ করতে হবে যে আমার এই 5/4 এইভাবে হতে হবে। হ্যাঁ, এটা তুমি 7/2 করে দিয়ে ঠিক করবা, এটা হবে না। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমি এই যে যত নীতি, এই জন্যই নীতিকে আর বাস্তবায়ন আলাদা করা হয়েছে কেন, ওই যে আপনি যেটা বলতেছিলেন, ওই নীতি বিভাগে আপনার প্রাইভেট সেক্টরের মত রাখার, সম্মতি দেওয়ার, উপদেশ দেওয়ার অধিকার সিস্টেম প্রতিষ্ঠিত থাকবে। এখানে হবে যেটা, যে ওই নীতি বিভাগ, ওখানে প্রাইভেট সেক্টরের রিপ্রেজেন্টেটিভ এবং অন্যান্য নীতি, তারা বসে নীতি ঠিক করে দেবেন। এছাড়াও কখন জারি হবে, এছাড়াও জারি করতে গেলে কি তার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কি করতে হবে, এইসব গবেষণায়, এইসব নীতি পর্যালোচনা ওখানে হবে। এটা ওই একজনের কাছে থাকলে হবে না যে ও নিজেই বাস্তবায়ন করে, ও নিজেই নীতি তৈরি করে ওই নীতি তৈরি করার সময় ওর ভিতরে সে ফাঁক ফোকর রেখে দেয় যে এইভাবে করা যায়, হতে পারে। এটা হয়, সেম ব্যক্তির কাছে থাকলে তাই হবে। যে আপনাদেরকে প্রভাবিত করা, মানে আপনি বলতে যে আমি ব্যবস্থাপকদেরকে প্রভাবিত করার জন্য তো বিভিন্ন স্টেক হোল্ডার কিন্তু আছে। যেমন এই বাজেটের সময় তামাক কোম্পানি ধরেন এক ধরনের স্ট্রং লবি করে, তাই না? এইটাতে আমাদের যে এক্সিস্টিং সিস্টেম, তাদের কমিটমেন্টের জায়গাটা কতটুকু? এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সরকার আসছে মাত্র এখন 3 মাসের মধ্যে তাদের একটা বাজেট দিতে হচ্ছে, 100 দিনের মধ্যে তাদের একটা বাজেট দিতে হচ্ছে। যেই ব্যাগেজ তারা বহন করছেন, তার মধ্যে এই পলিসি কন্টিনিউটি রাখা, ধারাবাহিকতা রাখা, কনসিস্টেন্সি রাখাটা কতটা সহজ? অর্থনীতির প্রয়োজনে, চলৎ শক্তির প্রয়োজনে যেসব নীতিমালা রাখার দরকার রাখতে হবে, কারণ এখানে হঠাৎ করে ডিসকন্টিনিউ করে দেওয়ার ব্যাপার না। হ্যাঁ, সহনশীলভাবে শিফট করতে হবে, সহনশীলভাবে। আমি হঠাৎ করে এসে বললাম যে না এগুলো আর কিছু হবে না, হবে না, তা না। এটা হচ্ছে ডিরেগুলাইজেশনটা এমনভাবে হবে যে আস্তে আস্তে অর্থনীতির সাথে সেটা সহনশীল হয়ে, কি বলে আমরা যেটাকে বলি হজমযোগ্য হয়ে, হ্যাঁ,
এটা যেন হয় বা সেইভাবে হবে। সেই জন্যই বলছি যে এই বাজেটটা একটি নতুন সরকারের মাত্র কয়েক মাসের ব্যবধানে তাদের তৈরি করতে হচ্ছে। তার পিছনে ব্যাপক একটা অনিয়ম বা বিশৃঙ্খলা, গত 3 বছরের বাজেট তো কোনো বাজেটই ছিল না, ওইভাবে হয়নি। তারপরে আরো তো বহু আছে, সবাই জানে। কিন্তু শস্যের মধ্যে যে ভূত আছে, এটা কি করবে? তা আছে তো, এটা ওটাও ওয়ান অফ দি কারণ। 100টা যদি কারণ থাকে তার ভিতরে এটাও একটা। শস্যের মধ্যে ভূত আছে তো, এটা সবাই জানতে হবে। সেই শস্যের ভূতকে আস্তে আস্তে ঝাড়াতে হবে, কি করতে হবে, কিন্তু লক্ষ্য একটাই থাকবে যে আমি একটি স্বশাসিত, সুশাসিত, স্বয়ংভর হওয়ার পথে আমার থাকতে এবং ইকুইটেবল। হ্যাঁ, ইকুইটেবল, ওই তো ওর ভিতরেই ওইটা আসবে। আপনার প্রশাসনে গতি সঞ্চার করা, প্রণোদনা দেওয়া, সেগুলো কিন্তু সবাই চায়, হওয়া উচিত। কিন্তু এখন ধরেন যে একটা স্ট্রেসের মধ্যে, ইকোনমি যখন একটা স্ট্রেসফুল অবস্থার মধ্যে আছে, মূল্যস্ফীতির চাপ যখন প্রকট, দ্রব্যমূল্য নিয়ে মানুষের নাভিশ্বাস আছে, কর্মসংস্থানের একটা সংকটের মধ্যে, এমন সময় ধরেন সরকার জুলাই থেকে নতুন পে স্কেল বাস্তবায়ন করার কথা ভাবছে। এটা সরকারের জন্য হয়তো এগুলোকে প্রকাশ্যে কথা বলা এখনো একটু অস্বস্তিকর। কিন্তু কি মনে হয় আপনি নীতি? না, এখানে অস্বস্তির বিষয় না, বিষয়টা হচ্ছে ইকোনমিটা সবার, সরকারি কর্মকর্তার, কর্মচারীর, দেশের জনগণের, সরকারের, সকলকেই এই উপলব্ধিতে যদি আমরা আসি যে আমি আবার বলছি, 15 সালের পরে সরকারি কর্মকর্তাদের বা এদের কোনো বেতন বাড়েনি, তাদের প্রাপ্য, এই প্রাপ্যতা নিয়ে কারুর কোনো সন্দেহ নাই বা কোনো নাই, এটা দরকার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবাইকেই বুঝতে হবে যে শুধু আমারে বাড়ালে, আমি বাজারে যে ইলিশ মাছ কিনবো 75 টাকার ইলিশ মাছ 90 টাকায় কিনবো, তখন অন্যান্য সকলেরও তো ওই ইলিশের দাম 90 হয়ে যাবে এবং সমস্যা হয়ে যাবে, তখন তাদের বাইং ক্যাপাসিটি। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে আমি যে নিচ্ছি, বেতনটা নেব, আমার বেতনটা কেন দেওয়া হচ্ছে? রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্যে, উৎপাদন করার জন্য। আমি ডাক্তার যদি হই, আমি যদি ট্যাক্সের টাকায় বেতন নেই, তাহলে আমার রুগীটার চিকিৎসা করার কথা। রুগী চিকিৎসা আমার কাছ থেকে না পেয়ে আমি তার ক্লিনিকে যেতে বলছি, আমি অর্থাৎ ওখান থেকে আমি আবার আরেকটা পয়সা উৎপাদন করতেছি। তাহলে আমার হয় এই ট্যাক্সের টাকা বেতন নেওয়া বন্ধ করে দিতে হবে, দিয়ে আমি ঠিক আছে আপনি ভাই ফ্রি ব্যবসা করেন, করতে হবে। অথবা আপনি যদি ট্যাক্সের টাকায় বেতন নেন, আমি স্বাস্থ্য খাতে যে বাজেট রাখছি সেই বাজেটের মধ্যে আপনার থাকতে হবে, অর্থাৎ আপনাকে সেবা দেওয়ার জন্যই আমি বেতনটা দিচ্ছি। হ্যাঁ, আমি যদি সেবাটা সত্যি সত্যিই দেই, তাহলে কিন্তু আমার ওই যে পকেট খরচ, ওই যে অন্য খরচ, ওইটা তখন কমে যাবে। যেয়ে তখন ওরাই বরং ওই টাকা দিয়ে ব্যালেন্স হবে, আমার জিনিসপত্র কিনতে পারবে, জিনিসপত্র কিনলে আমি রেভিনিউ পাবো। এটাও তো একটা মানে কি বলবো যে অলিক এবং ইউটোপিয়া অলিক মনে হবে, কিন্তু বহু অর্থনীতিতে, বহু সমাজে এরকম ঘটনা ঘটেছে, হচ্ছে, আমাদের এখানেও হয়েছে বা হবে। এটাও কার্পেটের নিচে রাখার জন্য সবাই বলেন যে কখনো বলেন অপ্রদর্শিত আয়, কখনো কালো টাকা ইত্যাদি। কিন্তু আর্গুমেন্ট হচ্ছে এরকম যে এটা মানে লুকিয়ে রেখে লাভটা কি? এটা অর্থনীতির মূলধারায় যদি সম্পৃক্ত হয়, তাহলে এটা বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, সঞ্চয় হবে, পুনর্বিনিয়োগ হবে, একটা মোবিলাইজেশন হবে। সুবিধাভোগীরা তারা 10% দিয়ে পেনাল্টি দিয়ে কি করার, এই ব্যাপারে সরকারের নির্দেশ দেখা যায় যে সরকার এন্ডোর্স করে সরকার। না, আমার মনে হয় সমাজে একটা খুব অন্য ধরনের দুটো ধারণা খুব প্রচলিত আছে। অপরিদর্শিত অর্থ আর কালো টাকা দুটো আলাদা জিনিস। অপরিদর্শিত অর্থটার এর একটা নীতিগত, ন্যায়গত ভিত্তি আছে, যে আপনি জিনিস বিক্রি করেছেন 10 লাখ টাকায়, কিন্তু দেখাইছেন 5 লাখ টাকা আপনার কাছে আছে, আপনি এর উপরে ট্যাক্স দেবেন। এটা হচ্ছে অপরিদর্শিত, আপনি ঘোষণা দেবেন এবং এর জন্য আমার স্থায়ী নিয়মও আছে। হ্যাঁ, যে এত % জরিমানা আর এত দিলে হবে, পরিষ্কার করা আছে। কিন্তু এইটার সাথে অনেকে জুড়িয়ে ফেলে কালো টাকাকে। কালো টাকা তো অপরিদর্শিত না, এটা হচ্ছে লুকানো, একেবারে মানে ফাঁকি দেওয়া। ওটাই তো হিসাব আছে, যে জমি বিক্রি করেছি 5 লাখ টাকা বেশি গেছে, এটা আছে, হিসেব আছে, ওই অপ্রদর্শিত, যেটা আমি দেখাইনি, আমি দেখাবো। আর এটা হচ্ছে কালো টাকা। কালো টাকাকে আমি ওই যুক্তিতে যদি বলি যে ঠিক আছে, ওরকম করে যখন টাকা ওর কাছে কালো হয়েছে, তো ও লুকিয়ে রাখার দরকার নেই, আমি ওর একটা সুযোগ দিলাম, এখানে হচ্ছে নৈতিকতা। তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে আপনি নীতির সাথে কম্প্রোমাইজ করছেন। কনস্টিটিউশনের 2 ধারায় বলা আছে, রাষ্ট্র এমন অবস্থা নিশ্চিত করবে যে কেউ যেন অনুপার্জিত অর্থ এই সমাজে ব্যবহার না করতে পারে। অনুপার্জিত অর্থ, যে উপার্জন করে নাই,
জমি বিক্রি করেছি ওটা তো আমার উপার্জিত যে জিনিস দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। কিন্তু আমি ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিয়ে গেলাম গা, এটা তো অপ্রদর্শিত অর্থ না, এটা তো অনুপার্জিত অর্থ। হ্যাঁ, একজন কাউকে মার্ডার করে টাকা নিল, সুতরাং তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্নই ওঠে না। বরং ওর প্রতি যদি কোনো প্রকার নমনীয়তা দেখাই এই যুক্তিতে যে টাকাটা তাহলে এই ইকোনমিতে আসুক, অনেক কিছু হবে টবে ইত্যাদি, খুব ভালো কথা। কিন্তু ওইটাই নিশ্চিত করা অত সহজ না, কারণ ওই টাকা দিয়ে আবার ওই কইয়ের তেলে কই ভাজবে শুরু করবে। সে মনে করবে যে এই টাকা দিয়ে আমার চুরি করা ব্যাংক আমি আবার কিনবো বা কথার কথা করবো, অনেক কিছু করতে পারে। আর তার চাইতে বড় কথা হচ্ছে আমার সমাজের নৈতিক ভিত্তিটা নড়বড়ে হয়ে যাবে। কালো টাকাকে অপ্রদর্শিত টাকার সঙ্গে মিলিয়ে দেখার কোনো সুযোগ যুক্তির সাথে মিলাবার কোনো সুযোগ নেই। ধন্যবাদ জনাব আব্দুল মজিদ স্টুডিওতে আসার জন্য। আমরা প্রিয় দর্শক, আমরা এই পর্বের আলোচনা এখানে শেষ করতে চাই। জনাব আব্দুল মজিদকে আমরা এখন ছাড়বো। আমাদের সঙ্গে পরের পর্বে যুক্ত হবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আলাপ করছিলাম আসলে মানে চলমান অর্থনীতির সংকটগুলো, যে স্ট্রেসগুলো আছে, কিন্তু একই সঙ্গে এটিও বারবার আসছে যে 3 মাসে বা 100 দিনের মাথায় বা অল্প সময় পরে সরকার একটা বাজেট তৈরি করতে যাচ্ছে, কিন্তু যেই ব্যাগেজগুলো সরকারের মাথার মধ্যে রয়েছে সুশাসনের, শৃঙ্খলার ঘাটতির, সেই বিষয়গুলোকে ওভারকাম করে একটি সুন্দর, সুষম, বাস্তবায়নযোগ্য বাজেটের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে সাধারণভাবে আপনি কি মনে করেন? আপনি যে শুরুতেই যে উপস্থাপনাটি করলেন যে সুশাসন এবং বাস্তবায়ন বিষয়, এটা একটা বড় পরিসর আসলে, এবং যথার্থই ভাবেই বলেছেন। কারণ প্রতি বছরই যেই সরকার আসে, যেই রাজনৈতিক সরকার আসে, তারা প্রত্যেকেই চায় তাদের যে ম্যান্ডেট থাকে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য, সেই ধরনের একটা বাজেট প্রণয়ন করার জন্য, এবং সেই অনুযায়ী বাজেটের আকারও বাড়তে থাকে, বিভিন্ন খাতে বরাদ্দও বাড়তে থাকে। কিন্তু দিনের শেষে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে বাজেট কতখানি বাস্তবায়ন হলো, এবং যেটুকু বাস্তবায়ন হলো বা খরচ হলো সেটা কতখানি সুশাসনের সাথে, দক্ষতার সাথে বাস্তবায়ন হলো। কারণ সেটার উপরে নির্ভর করবে সত্যিকারের যে আউটকাম। খরচ একটা বিষয়, কিন্তু আমি কি পেলাম, তার ফলাফলটা কি হলো, সেটাও কিন্তু একটা বিষয়। এবং সেইটা যদি, ফলাফলটা যদি আমি চাই, তাহলে প্রাতিষ্ঠানিক দক্ষতা, সুশাসন, এগুলোর কোনো বিকল্প নাই। এখন আমাদের যে 2027 অর্থ বছরের বাজেট প্রত্যাশন্ন, এবং আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার বদৌলতে যে বাজেটের আকারও বড় হবে, যথার্থভাবে প্রতি বছরই একটু একটু করে বাড়ে, এবং বিভিন্ন খাতে কি ধরনের বরাদ্দ হবে সেটারও একটা না ট্যাক্স জিডিপি। অবশ্যই এটা যৌক্তিক, মানে কি বৃদ্ধিটা যৌক্তিক, কারণ আমি তো আগাবো। আমাদের এই 18 কোটি জনগণের যে দেশে চাহিদার তো কোনো শেষ নাই। আর আরেকটা তো সাধারণ একটা প্রবৃদ্ধি হয়, ধরেন প্রতি বছর জিডিপি প্রবৃদ্ধি কতখানি, মূল্যস্ফীতি কতখানি, ওইটার সাথে হিসাব করে এমনি একটা ন্যাচারাল গ্রোথ থাকে। কিন্তু আবার ধরেন যে সরকারের আরও কিছু যদি করার পরিকল্পনা থাকে, তখন আরেকটু বাড়ানো হয়। তো আপনি যেই বলছেন যে এটা র্যাশনাল কিনা, র্যাশনালের চাহিদা কত র্যাশনাল আছে, বাস্তবায়নের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জিং বলবো। র্যাশনালের চাইতেও যে চ্যালেঞ্জিংয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কিছু জায়গায় হয়তো র্যাশনাল হবে না। কারণ বাজেট, একটা দেশের বাজেট কীভাবে হয়, আমাদের দেশে প্রথমে খরচ, ব্যয়ের খাত, তারপরে আয়ের খাত। তো ব্যয়ের খাত তো বললাম যে এত জনগণের দেশে আপনি যেমন রাস্তাঘাট দরকার, অবকাঠামো, মানে ভৌত অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎ, এই সমস্ত অবকাঠামো দরকার, শিক্ষা, স্বাস্থ্য, আবার অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, এইরকম বিষয়গুলি জড়িত। এটার তো কোনো শেষ নাই। শেষ নাই কেন? আমরা তো একটা দিনের শেষে স্বল্পোন্নত দেশ, একটা চলমান, একটা প্রোগ্রেস করার আরও অনেকগুলো ধাপ রয়েছে। তো ওই সমস্ত ধাপে উন্নত দেশে আপনার অ্যাডভান্সমেন্টটা হয় একটা মার্জিনাল ইয়েতে। আমাদের তো ধাপে ধাপে, মানে বিরাট একটা উল্লম্ফন দিতে হবে যদি আমি ডেভেলপিং কান্ট্রিতে যেতে চাই, তারপরে সেখান থেকেও আবার এরকম। তো চাহিদা অনেক সেখানে, তো উইচ ইজ গুড থিং, যে কারণ এখানে সেজন্যই তো প্রবৃদ্ধি অনেক বেশি হয়। উন্নত দেশে প্রবৃদ্ধি, অর্থনীতি খুব ভালো করলেও 3-4% বিরাট একটা সাফল্য। আমরা চাই 6-7-8%। তো কারণ আমাদের আগাতে হবে, আমাদের অর্থনীতিকে একটা শক্তিশালী অবস্থায় নিতে হবে, মানুষের চাহিদাগুলো পূরণ করতে হবে, সেই দিক থেকে খুবই র্যাশনাল। কিন্তু এর বিপরীতে যখন আমরা আয়ের দিকে দেখি যে কী দিয়ে আমি এটা পূরণ করব,
কি দিয়ে এই ব্যয়টা মেটাবো, তখন সমস্যাটা দেখা দেয়। কারণ বাজেটের অর্থায়ন করা হয়, আপনি জানেন যে দুইটা ভাগে, অভ্যন্তরীণ উৎস থেকে আর হচ্ছে বাইরের উৎস থেকে। অভ্যন্তরীণ উৎসের মূল জায়গাটাই হচ্ছে কর, হ্যাঁ, অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন অর্থাৎ কর আদায়। সেখানে আমরা দেখি যে দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু সেখানে অগ্রগতি করতে পারছি না। 2025 অর্থ বছরে কর জিডিপি হার 6.8% নেমে এসেছে। এক সময় এটা লোয়েস্ট, হ্যাঁ, এক সময় 10-এর কাছাকাছি গেছিল, সেইটাকেই আমরা কম বলতাম যে আরো বাড়াতে হবে। ওভার দ্য ইয়ার্স এটা কমে এসে এইরকম একটা দেশে এত কমেছে, লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড প্রবাবলি, সো ওয়ান অফ দ্য লোয়েস্ট আর কি, খুব খুব দরিদ্র দেশের তুলনায়, মানে নেপালেও কিন্তু বেশি। তো সেই জন্য এই কর দিয়ে এত চাহিদা পূরণ করা যায় না। আরেকটা হচ্ছে যে সরকার অভ্যন্তরীণ উৎসের আর বাকিটা কি, কারণ বাজেটের আয় ব্যয়, এই যে ডেফিসিটটা, এই ঘাটতিটা পূরণের জন্য কি করা হয়। তো অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, আগে সঞ্চয়পত্র বিক্রি করা হয়, তো এইগুলা। আর তার বাইরে হচ্ছে বাইরের উৎস থেকে, বাইরের বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী দাতা প্রতিষ্ঠান থেকে তারা বাজেটারি সাপোর্ট দিয়ে থাকে এইভাবে। তো সেই জন্য দেখা যায় যে হ্যাঁ, একটা বাজেটের হিসাব নিকাশের মধ্যে একটা অঙ্কটা কিন্তু মেলানো হয় ঠিকই, কিন্তু বাস্তবায়ন করতে গেলে দেখা যায় যে মিলছে না। শুধু যে বলবো আমি খরচের আয়ের ঘাটতি, সেটাও না। যেখানে আপনার বরাদ্দ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু ওই বরাদ্দটা তারা খরচ করতে পারছে না, বাস্তবায়ন হচ্ছে না। আপনি বাস্তবায়নের চ্যালেঞ্জের কথা বলেছেন যে ওইখানেই আসে সুশাসনটা, কেন খরচ করতে পারছে না? আমরা যে বলছি যে এত দরকার আমাদের শিক্ষা, স্বাস্থ্য খাতের একটা ভয়াবহ চিত্র, টাকা নাই, কিন্তু দেখা যায় যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেট থাকে, তারাও এই বাস্তবায়নের ক্ষেত্রে তাদের পারফরমেন্সটা লোয়েস্ট অ্যামাং মেনি আদার মিনিস্ট্রিজ। তো যার এত দরকার সেও পূরণ করতে পারছে না। তাই তার মানে হচ্ছে যে এখানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে, ওইখানেও কিন্তু হাত দিতে হবে। ব্যয়ের ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেওয়া, একটা হচ্ছে যে কিভাবে সাশ্রয়ী হওয়া যায়, অপচয় কমানো যায়, মানে এটাকে আরও এফিশিয়েন্টলি কিভাবে ব্যয় করা যায় সেই জায়গাটা খেয়াল করার ব্যাপার। কিন্তু দেখা যায় যে ব্যয়ের খাতগুলোও কিন্তু বেড়ে যাচ্ছে, যেমন সরকারি কর্মচারীদের জন্য যে পে স্কেল, এটা নিয়ে এক ধরনের আলোচনা আছে। ডেফিনেটলি ওনাদের প্রণোদনা দরকার, এবং 15 সালের পরে ওই ধরনের সিগনিফিক্যান্ট কোনো রেইজ হয়নি, কিন্তু এটার একটা কিউমুলেটিভ একটা ইম্প্যাক্ট সমাজের মধ্যে, এমনিতে মূল্যস্ফীতি চাপের মধ্যে আছে। এই যে আমরা যদি ব্যয়ের খাতগুলো যে তৈরি করছি, ওনাদের উপর ইনভেস্ট হবে, কিন্তু এগুলো তো সাধারণ জনগণের উপর এই চাপটা তো আরও বেড়ে যাবে সামনের দিনগুলোতে। এইগুলো কিভাবে সামাল দেবে? অ্যাবসলিউটলি, কারণ অবশ্যই যৌক্তিক, কারণ 10 বছর ধরে যদি পে স্কেল না হয়ে থাকে এবং মূল্যস্ফীতি বেড়েছে, তো সেটা যৌক্তিক। কিন্তু যৌক্তিকটা আবার বাস্তবায়নের ক্ষেত্রে এবং বাস্তবায়ন পরে আবার এটার ফলাফলটা কি। তো সরকারের যে বর্তমানে আর্থিক যে স্পেসটা, ফিসকাল স্পেস এত ন্যারো, সেই দিক থেকে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে যে এই সময়ে তাদের এই খরচের খাতটাতে আসলে হাত দেওয়া উচিত কিনা। এটা একটা বিষয়। তবে ধাপে ধাপে তারা করছে। তো এই বছরে তো 35,000 কোটি টাকার তারা বরাদ্দ রেখেছে, সেটারও একটু ফলাফল আছে। তাদের যেমন হয়তো স্বস্তি ফিরবে, কিন্তু অন্যদের অস্বস্তি বাড়বে, বিশেষ করে যারা নিম্ন আয়ের জনগণ, দরিদ্র নিম্ন আয়ের জনগণ, যারা বেসরকারি ব্যক্তি খাতে ইত্যাদি খাতে কাজ করছে। কারণ মূল্যস্ফীতি বেড়েছে কিন্তু ওয়েজ ইন্ডেক্স কিন্তু বাড়েনি, সেটা একটা স্থবির অবস্থায়, এটা নিচে রয়েছে। তার মানে মানুষের পারচেজিং পাওয়ারে অনেক ইরোশন হয়েছে, ক্রয় ক্ষমতা কমে গেছে। মানুষ এই গত 3 বছরে যে ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির চাপ, সেইটার কারণে মানুষ কিন্তু তাদের যে সঞ্চয় সেগুলোও কিন্তু তাদেরকে ভাঙতে হয়েছে। তার মানে হচ্ছে যে একটা চাপের মধ্যে রয়েছে। এখন একটা গ্রুপের যদি আয় বাড়ে, তো আরেকটা গ্রুপের সেই আয়টা বাজারে যাবে, সেটা হয়তো মূল্যস্ফীতির উপরে চাপ ফেলতেও পারে। যদিও এটা নট নেসেসারিলি যে সরাসরি কতখানি বাড়াবে, এটার কোনো আমরা গবেষণা প্রসূত কোনো ফলাফল দেখি নাই। বাজেট তো আয় ব্যয়ের হিসাব শুধু তো একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট না, এটার মাধ্যমে কি করা হয় সরকার কিন্তু তার যে ফিসকাল মেজার, বাজেটারি মেজার, এইটার মাধ্যমে সমাজে যে বৈষম্য, দর্শনটা
হ্যাঁ, দর্শনটা কি যে সমাজে বৈষম্যটা কমানোও কিন্তু একটা অন্যতম উৎস। বৈষম্যটা কমানো কিভাবে? একদিকে তো বরাদ্দ দেওয়া হচ্ছে, অন্যদিকে আরেকটা হচ্ছে ট্যাক্সেশন। হ্যাঁ, জি। যে যারা উচ্চবিত্ত তাদেরকে বেশি হারে ট্যাক্স দেওয়া হয়, চাপানো হয়, এবং যারা নিম্নবিত্ত যাদের আয় কম তাদের কম কর দিতে হবে। একটা বৈষম্য পুরোপুরি কমানো যায় না, কিন্তু এটা চেষ্টা, এটা একটা দর্শন। তো এখন যদি সরকারি এইভাবে এই ধরনের বরাদ্দ দেয়, তো সেটা যতই যৌক্তিক হোক না কেন, এটার একটা প্রভাব সমাজের অন্য শ্রেণীর উপর পড়বে। যারা বেসরকারি মানে নন গভর্নমেন্ট ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টর ও অন্যান্য খাতে কাজ করছে নিম্ন আয়ের, তাদের জন্য বিভিন্ন ধরনের ধরেন রেশনিং সিস্টেম, যারা কিনা খাদ্য মূল্যটা তো একটা বিরাট বিষয়। তো এখন আপনি দেখেন খোলা বাজারে যখন পণ্য বিক্রি হয় ওএমএস সিস্টেমে, সেখানে অনেকেই কিন্তু লাইন ধরছে। তো তাদের পারচেজিং পাওয়ার কিন্তু অনেক কম। তো সরকার ওই ধরনের হ্যাঁ, সামাজিক নিরাপত্তাটা খুব শক্তিশালী করা, এইটা একটা এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যাচ্ছে যে দারিদ্র পীড়িত জনগণের সংখ্যা কিন্তু বাড়ছে, বেড়ে গেছে গত 3 বছরে। তো সেটা তো একটা ডাইরেক্ট প্রভাব। এইখানে সরকারের প্রত্যক্ষভাবে কিন্তু কাজ করার। ডক্টর ফাহমিদা খাতুন, এই ধরনের একটা বাস্তবতায় আপনার ধরেন যে রিফর্মের কথা বা এই যে শৃঙ্খলা আনার কথা বা এগুলোকে রেশনালি সম্পদ ব্যবহারের যে চিন্তাটা, এই জায়গাগুলোতে আপনার দৃষ্টিতে ধরেন কয়েকটা মেজার যদি খুবই গুরুত্বপূর্ণ সাজেস্ট করেন, যেটা রাজনৈতিকভাবে হয়তো সরকারের জন্য অজনপ্রিয় বা অনেক কঠিন হবে, কিন্তু অর্থনৈতিকভাবে এটা অনিবার্য বা আনঅ্যাভয়েডেবল ফর মানে বর্তমান বাংলাদেশে। আচ্ছা, আমি যদি ব্যয়ের দিকে বলি, সেটা হচ্ছে যে ব্যয়ের জন্য সরকার তো অনেক ধরনের উন্নয়নমূলক কার্যক্রম নেয়। তো সেখানে আমরা দেখছি যে ক্রমান্বয়ে ব্যয় কাঠামোটা এমন হয়ে দাঁড়িয়েছে, একটা উন্নয়ন ব্যয় আর একটা হলো পরিচালন প্রশাসনিক অনুন্নয়ন বলে যেটা। হ্যাঁ, এই উন্নয়ন ব্যয়টা ক্রমান্বয়ে কমে যাচ্ছে, প্রচুর কমে গেছে, মানে বিরাট একটা সংখ্যায় কমে গেছে। সরকারের পরিচালন ব্যয়, প্রশাসনিক ব্যয় এগুলা ব্যাপকভাবে বাড়ছে। তো ওইখানে তো আর কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, সরকারের কিছু ফিক্সড কস্ট থাকবে পরিচালনার জন্য, সরকার পরিচালনার জন্য, প্রশাসন, কিন্তু এটা র্যাশনালাইজ করাটা খুব গুরুত্বপূর্ণ। কোথায় অপচয় হচ্ছে, কোথায় বেশি যাচ্ছে, এত বাড়ছে কেন, এবং আমি যার বাড়ার কারণে এই যে উন্নয়ন ব্যয় করতে পারছে না। উন্নয়ন ব্যয় না হলে আপনার এই যে কাঠামো উন্নয়নের যে চেষ্টা এবং সেগুলোর মাধ্যমে কর্মসংস্থান হয়, সেটা তো হচ্ছে না। তো উন্নয়ন এবং উৎপাদনশীল খাতে ব্যয়ের একটা ব্যালেন্স করাটা, এটা একটা খুব জরুরি বিষয়। আর আরেকটা হচ্ছে যে আবার উন্নয়ন প্রকল্প নিতে যেয়ে আমি কি ধরনের প্রকল্প নেব? আগে তো আমরা দেখছি যে এক নাগারে মেগা প্রকল্প। হ্যাঁ, আমাদের দেশে অবকাঠামোর তো চাহিদার তো শেষ নাই, কিন্তু আমি কোথায় নিচ্ছি এবং কিভাবে ওই টাকাটা আমি কিভাবে খরচ করছি। এই যে দুর্নীতির বড় বড় অবকাঠামো ছিল আসলে দুর্নীতির একটা মানে একটা ব্যাপক একটা সম্ভাবনাময় জায়গা। তাদের আগ্রহই থাকে যে বড় বড় প্রকল্প, সেইটা কিন্তু সেখানেও এই সুশাসন প্রতিষ্ঠা করাটা এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এইটা কিন্তু সরকারকে যদি সরকার যদি সেটা বাস্তবায়ন না করতে পারে, অবলম্বন না করতে পারে, প্রয়োগ না করতে পারে, তাহলে কিন্তু সেই খরচ থেকে কিন্তু আপনার যে রিটার্ন, যেটা আউটকাম, সেই আউটকামটা হবে। আরেকটা ব্যাপার এখন খুব ইদানিং আলোচনা হচ্ছে, অর্থমন্ত্রীও খুব আগ্রহ দেখিয়েছেন এই বিষয়ে, যে একটু ডাইভার্সিফাই করা, ধরুন ট্যাক্স বেস বাড়ানোর জন্য বা ট্যাক্স মবিলাইজেশনের ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ ইকোনমিকে কীভাবে আরও এনকারেজ করা যায়, এই ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ, অবশ্যই ক্রিয়েটিভ ইকোনমি আজকাল তো আসলে অনলাইন ভিত্তিক কিংবা আরও নতুনভাবে কিন্তু ইকোনমিটা প্রসার ঘটছে, সেইখানে অনেক সুযোগ রয়েছে এবং ভবিষ্যতে এটা আরও বাড়তে থাকবে। যত আমরা ডিজিটাইজেশনের দিকে যাব, তো তত কিন্তু অন্যভাবে রুল অফ বিজনেস কিংবা বিজনেস যে মেকানিজম কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে অলরেডি, সেইখানে একটা। আর আরেকটা আমি কথা বলছি, আয়ের ক্ষেত্রে, এটা একটা উৎস এবং ক্রিয়েটিভ, সেটাকে আবার করের আওতায় আনা, সেটাও কিন্তু অনেকটা মানে কর জালের মধ্যে পুরোটা আসছে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে করের ক্ষেত্রে আমরা দেখি যে কর আদায়ের ক্ষেত্রে দেখা যায় যে
হ্যাঁ, সরকার কিন্তু জানে যে কর জাল বিস্তার করতে হবে, কর ফাঁকি বন্ধ করতে হবে, এগুলোকে আসলে কথার মধ্যে না রেখে এটাকে এখন বাস্তবায়নের সময় এসেছে। প্রতি বছরই আমরা শুনি যে কর জাল বাড়াতে হবে, কিন্তু দেখা যায় কি যে ওই যে যারা অলরেডি কর জালের মধ্যে আছে, যারা নিয়মিত কর দিচ্ছে, তাদেরই কিন্তু উপরে এই করের বোঝাটা আসছে। তাদেরকে এই ধরুন বিভিন্ন ধরনের তাদের অডিট কিংবা বারবার তাদের উপর থেকে যে এইরকম লো হ্যাঙ্গিং ফ্রুটসের উপরে দাঁড়িয়ে তো আপনার ওই আশানুরূপ যেই পরিমাণ টার্গেট দেওয়া হয় সেটা হবে না, নতুন জায়গায় যেতে হবে। কর প্রশাসন এবং কর আদায়, এই যে ভাগ করা সংস্কার, এটা তো আর এখন হয়নি, আগের কিন্তু হবে। হ্যাঁ, এটাকে সত্যিকার অর্থে আর কি বড় রিফর্ম করার বিষয় রয়েছে। সুতরাং কর আদায়ের ক্ষেত্রে আমাদের দক্ষতাটা বাড়াতে হবে এবং মানুষকে আসলে স্বস্তি দিতে হবে। আরেকটা বিষয়, মানুষ আরও দেয় না কেন, মোটিভেশনও একটা বিষয়। মানুষ যদি দেখে যে তার কর দিয়ে দুর্নীতি হচ্ছে, এটা হচ্ছে, রাস্তাঘাটে ব্যয় করছে, এটা থেকে রিটার্ন কিছু নাই, এবং তারপরে তার যে পাবলিক সার্ভিস, জনসেবা, সেই জনসেবাটা কতখানি পাচ্ছে সেটারও কিন্তু দিতে হবে। উন্নত দেশে কর যায় বেশি, মানে তারা অনেক দেশে কিন্তু করের হার বেশি, কিন্তু তাদের আর জীবনে কোনো চিন্তাও করতে হয় না। অর্থনীতিতে গতি আনতে হলে কর্মসৃজন করতে হবে, সরকারের কমিটমেন্টও আছে, কিন্তু ব্যবসায়ীরা যারা কর্মসৃজন করবেন তারা বেশ কিছু বিষয়ের মধ্যে সবচেয়ে বড় সংকট হলো যে এনার্জি সিকিউরিটি, এনার্জি ক্রাইসিস। গ্যাস, বিদ্যুৎ, এই সব কিছু মিলিয়ে অবকাঠামো, স্থিতিশীলতা, পলিসি প্রেডিক্টেবিলিটি এবং এই যে ফিসকাল মনিটারি পলিসি, যেমন ক্যাপিটাল মার্কেট একটা খুবই একটা দুর্বল অবস্থার মধ্যে আছে, এখনও ট্রেডিং কেন্দ্রিক একটি তো এই জায়গাগুলোর মধ্যে তো রিমার্কেবল কোনো উন্নতি হয় নাই। তো এই অবস্থার মধ্যে মানে মনোযোগ কতটা দেখছেন সরকারের? এই সরকার 3 মাস তো হলো, এমন একটা সময় এসেছে, একদিকে আমাদের অভ্যন্তরীণ অনেক ক্রাইসিস, অর্থনৈতিক ক্ষেত্রে ক্রাইসিস, একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে ছিলাম, তারপরে আবার মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হয়ে গেল। তো এক্সটার্নাল এবং ইন্টারনাল এই সমস্যাগুলি মিলে একটা আসলে সত্যিকার অর্থে এই সরকার আসলে একটা বিরাট চ্যালেঞ্জ, বলার অপেক্ষা রাখে না। এবং ওনারা যদি এটা স্বীকার করে তারপরে জনগণকে একটু আশ্বস্ত করতে পারেন যে আমরা মেজার নিচ্ছি, ওইটাই কিন্তু, কারণ এগুলো রাতারাতি পরিবর্তন হবে না। কারণ আমরা যেই অবস্থায় মানে খাদের কিনারেই তো চলে গিয়েছিলাম, সেখান থেকে বাউন্স ব্যাক করতেই তো আপনার 2 বছর, মানে স্টেবিলাইজেশনের জায়গায় স্টেবল অবস্থায় যেতেই তারপরে না আপনার উল্লম্ফন করবেন, হ্যাঁ, ত্বরান্বিত হবে, এক্সপিডিশন হবে। তো এইগুলো আপনি এতগুলি যে এই বিদ্যুতের সমস্যা, মনিটারি সেক্টর, ব্যাংকিং খাত, পুঁজিবাজার, নানান কিছুর কথা বলছেন, প্রত্যেকটাই কিন্তু অর্থনীতির একটা প্রাণকেন্দ্র। এনার্জি ছাড়া কোনো কার্যক্রম চলবে না, এটা একটা স্ট্র্যাটেজিক প্রোডাক্ট, স্ট্র্যাটেজিক আইটেম, হ্যাঁ, সার্ভিস বা প্রোডাক্ট যেটাই বলি অর্থনীতির জন্য। ফাইন্যান্সিয়াল সেক্টর, ফাইন্যান্স ছাড়া কিভাবে চলবে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য কীভাবে প্রসার করবে, প্রত্যেকটাই কিন্তু মানে একটা ক্রিটিক্যাল রোল প্লে করছে। আমরা দেখছি যে সরকার মানে কয়েকবারই দেখছি তারা আশঙ্কা প্রকাশ করেছেন, চ্যালেঞ্জটা নিয়ে উদ্বিগ্ন তারা, কিন্তু তাদের একটা ছোট হলেও পথরেখা দেখতে পাচ্ছি যে তারা কি করবে। দেখলাম যে তারা নবায়নযোগ্য জ্বালানির জন্য একটা স্ট্র্যাটেজি জুন মাসে করবে, তারা ঘোষণা করবে, এবং তারা রেকগনাইজ করেছেন যে আপনি যেটা বলছেন যে এই যে কুইক রেন্টাল পদ্ধতি দেওয়া হচ্ছে, ক্যাপাসিটি চার্জ এত বেড়ে গেছে, এবং বিদ্যুতের বকেয়া বিলগুলো, বাংলাদেশের যে ডেট জিডিপি রেশিও বেড়ে যাচ্ছে, একটা জায়গা তো অন্যতম জায়গা হচ্ছে এই বিদ্যুৎ এবং জ্বালানি খাত। এইগুলোকে আসলে খুবই সুচিন্তিতভাবে মানে একটা সুনির্দিষ্ট পথরেখা, এবং পথরেখাগুলি স্বল্প মেয়াদে, মধ্য এবং দীর্ঘমেয়াদে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে এই যে আমদানি নির্ভর জ্বালানি, যেটা এলএনজির উপর নির্ভরতা আমদানি করতে হয়, সেটা পৃথিবীর প্রত্যেক দেশই করে থাকে, কিন্তু আমরা তো সম্পূর্ণভাবেই নির্ভরশীল, যার ফলে কি হয়েছে, আমাদের এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরে আমরা এমন একটা চিন্তার মধ্যে, সংকটের মধ্যে পড়ে যাচ্ছিলাম, একটা সরকারের জন্য একটা বিরাট মানে মাথা ব্যথার কারণ। আমাদের দেশে কিন্তু জিওলজিক্যাল সার্ভে অনেকেই করেছে সায়েন্টিস্টরা, যে কূপ খনন করলে পাওয়ার সম্ভাবনা বেশ ভালোই। আমরা সমুদ্র বিজয় করেছি, কিন্তু সম্পদ আহরণে কোনো প্রচেষ্টা নেই। এবং আমাদের ওই প্রতিবেশী দেশ মিয়ানমার, কিন্তু তারা বিভিন্ন ধরনের এক্সপ্লোরেশন করে কিন্তু তারা আমরাই করতে পারছি না, একই থেকে, হ্যাঁ, সূত্র থেকে সেইগুলো। অর্থাৎ কিনা আপনি একটা হচ্ছে, আমি বলবো প্রথম কথা হচ্ছে আন্তরিকতা।
আপনি আন্তরিকতা যদি না থাকে, অর্থাৎ কমিটমেন্ট ইংরেজিতে, সেটা না থাকলে যতই বড় বড় কথা বলি, আমরা তো দেখেছি অতীতেও অনেক সোকল স্টেবল গভর্নমেন্ট, সোকল মানে এক ধরনের, সেটা দিয়ে কিন্তু হয় না। সেটার পরেও কিন্তু বিনিয়োগও বাড়ে, বিদেশি বিনিয়োগ। তো সত্যিকার অর্থে যেটা প্রয়োজন সেটা বাস্তবায়ন করার জন্য আন্তরিকতা। একদম শেষ কথা হচ্ছে যে আপনি নতুন সরকার সবাই খুবই সতর্কভাবে আশাবাদ ব্যক্ত করছে, কারণ এখনো ক্রিটিক করার মতো সময় আসেনি। তারা অনেক কিছু ইনহেরিট করেছে, সমস্যাগুলো সবাই আমরা জানি, আলোচনা হচ্ছে প্রতিনিয়ত। তারপরেও ওনাদের পলিটিক্যাল গুডউইলের উপরে আপনার ভরসা কতটুকু আছে? যতটুকু দেখলাম যে তাদের যে এই নির্বাচনী ইশতেহার, তারপরে পরবর্তীতে এসে বিভিন্ন, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে যে ধরনের তারা বলছেন কথাবার্তা, এবং ইদানিং সম্প্রতি একটা 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক হচ্ছে, যে 5 ইয়ার প্ল্যানের যেটা কিনা আমরা সেখানে কন্ট্রিবিউট করছি, বিভিন্ন ইকোনমিস্টরা আছেন সেখানে। তো সেইগুলো দেখে মনে হচ্ছে যে তারা চেষ্টা করছেন। ওখানেও কিন্তু 3টা ধাপে, হ্যাঁ, যে রিকভারি, ট্রানজিশন, রিকনস্ট্রাকশন, এই 3টা ফেজে তারা বিভিন্ন ধরনের ফোকাসড অ্যাক্টিভিটি। উই আর নাও এট দ্য রিকভারি স্টেজ। হ্যাঁ, আমরা এখন রিকভারি করতে হবে, তারপরে তারপরে রিকনস্ট্রাকশন, লম্বা রাস্তা। সেরকম একটা পথরেখা, প্রথমে আমার আদর্শটা কি এবং পথরেটা কি, কমিটমেন্টটা কি, সেইটা তারপরে হচ্ছে বাস্তবায়ন। কিন্তু মূলত হচ্ছে যে বাস্তবায়নটাই হচ্ছে মানে মূল পরীক্ষার। আপনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন কি না হলেন, এটা কাজের মধ্যে, ফলাফলের মধ্যেই দেখাতে হবে। সরকার ধরেন যে তাদের মানে প্রাইভেট সেক্টর স্টেক হোল্ডার বা আপনাদেরকে কি শুনছে কিনা, যেটা আপনি বললেন আপনারা কন্ট্রিবিউট করছেন? না, কিছুটা তো দেখছি যে এখন অনেকটাই ওপেন মাইন্ডেড তারা আছেন। পরবর্তীতে জানি না, সামনের দিনে যখন আসলে বিভিন্ন সমাজে বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন রোল থাকে, এখন যারা ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্ট, এক্সপার্টস কিংবা নাগরিক সমাজের প্রতিনিধি, এমনকি ব্যক্তিগত, তারা যদি ক্রিটিক্যালি, কংক্রিট, অবজেক্টিভলি ক্রিটিক্যাল হয়ে সাজেশন দিতে চায়, সেটার যদি পরিবেশ না থাকে তাহলে তো কোনো লাভ নাই। আমরা দেখেছি যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ব্যক্তি খাতকেও মুখ খুলে, মানে প্রাণ খুলে কথা বলতে হবে, ক্রিটিক্যাল হতে হবে, খালি চুপ করে থাকলে হবে না। এটা তো একটা ভালো লক্ষণ বোঝা যাচ্ছে। ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন স্টুডিওতে এসে বাজেট সম্পর্কে এবং সামগ্রিক অর্থনৈতিক দর্শন এবং সংস্কার, শৃঙ্খলা, জবাবদিহিতার জায়গাতে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠান আজকে শেষ করছি। বাজেট শুধু যে আয় ব্যয়ের হিসেব তা নয়, এটি দেশের অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগ, সাধারণ মানুষের প্রত্যাশার একটা দিক নির্দেশনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে কর্মসংস্থান, রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা, সব কিছুতেই এই বাজেটে একটা মানে দিক নির্দেশনা থাকবে, সেই প্রত্যাশা আমাদের রয়েছে। সেই আশাবাদ রেখে এবং চ্যালেঞ্জগুলো কিভাবে সরকার মোকাবেলা করে, বাস্তবতার নানা দিকগুলো তারা কিভাবে তুলে আনে তাদের দৃষ্টিভঙ্গিতে, সেটি দেখার বিষয়। এবং কার্যকরভাবে সংকটগুলো মোকাবেলার ক্ষেত্রে কতটা বাস্তবমুখী, কতটা জনবান্ধব একটা পদক্ষেপ তারা উপহার দিতে পারেন, অর্থমন্ত্রী কী পরিকল্পনা নিয়ে আসেন, সেটি দেখার অপেক্ষায় থাকবো। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।